প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা গত 3টি ক্লাসে পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন নিয়মের অঙ্ক করিয়েছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমরা 6.2 উপবৃত্ত বা ইলিপস নিয়ে আলোচনা করব এবং অঙ্ক করব। ওকে, তাহলে উপবৃত্তের সংজ্ঞা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। আগের চ্যাপ্টারে পরাবৃত্তের যে সংজ্ঞা সেটা স্মরণ করার চেষ্টা করো, সেখানে কি কি বলেছিলাম। সেখানে আমাদের দরকার ছিল একটি নির্দিষ্ট রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট রেখা ছিল এম প্রাইম আর নির্দিষ্ট বিন্দুটি ছিল এস। আর কতগুলো বিন্দু যেগুলো চলমান বিন্দু পি। পি কিন্তু একটি মাত্র বিন্দু না, চলমান বিন্দু। এই পি বিন্দু থেকে এস এর দূরত্ব আর পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব যদি সমান হয়, অর্থাৎ পিএস ডিভাইডেড বাই পিএম সমান যদি 1 হয়, তখন সেটাকে আমরা কি বলেছিলাম? সেটার সঞ্চার পথকে, পি বিন্দুর সঞ্চার পথকে আমরা বলেছিলাম পরাবৃত্ত। তো লক্ষ্য করো, ডেফিনিশনে একটু চেঞ্জ আছে। আজকে পি বিন্দু থেকে এস এর দূরত্ব আর পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্বের অনুপাত যদি 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা সংখ্যা হয়, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এই বিন্দু সময়ের সঞ্চার পথকে, অর্থাৎ পি বিন্দুর, পি তো একটি মাত্র বিন্দু না, এখানে হতে পারে, 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 এদিকে হতে পারে, এই বিন্দু সমূহ যোগ করলে যে পথটি পাওয়া যায় সেটা কি বলবো আমরা? উপবৃত্ত। তাহলে এক্ষেত্রে অনুপাতটির মান কত হতে হবে? পিএস ডিভাইডেড বাই পিএম কত হতে হবে? এর মান 0 থেকে 1 এর মধ্যে কোনো একটি সংখ্যা হতে হবে। তাহলে দেখো, এবার উপবৃত্তের সংজ্ঞাটা দেখো কি লেখা আছে। একটি স্থির বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদা অনপেক্ষা ক্ষুদ্রতর একটি ধনাত্মক ধ্রুবক, তাদের সেট বা সঞ্চার পথকে উপবৃত্ত বলা হয়। আর এই অনুপাতের নাম আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। অনুপাতটার নাম কি বলে? উৎকেন্দ্রিকতা। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে ই সমান কত? ই এর মান হলো 0 থেকে 1 এর মধ্যে। ডেফিনিশনটা এরকম, গাণিতিক কি? ই সমান পিএস ডিভাইডেড বাই পিএম, দ্যাট ইজ পিএস সমান ই ইন্টু পিএম। তাহলে এটা মনে রাখবে, অঙ্ক করার সময় আমাদের এই সম্পর্কটা কিন্তু লাগবে, পিএস সমান ই ইন্টু পিএম। এখন দেখো, উপবৃত্তের আদর্শ সমীকরণ কিন্তু একটাই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, সমীকরণ একটাই। কিন্তু এর মানের উপর নির্ভরশীল এদের আকৃতিটা কিভাবে হবে, কেমন হবে। ওকে, চিত্রে দেখো, আমরা দুইটা চিত্র এখানে এঁকেছি। এ গ্রেটার দ্যান যদি বি হয়, তাহলে এর আকৃতিটা এরকম হবে, ওভাল আকৃতির। দেখো, এক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় বৃহৎ অক্ষ দৈর্ঘ্য, এই যে এখান থেকে এই পর্যন্ত। তাহলে বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, এটা তো এক্স অক্ষ। আর এইটাকে বলা হয় তার ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষটা হলো ওয়াই অক্ষ বরাবর। আর যদি এইচ লেস দ্যান বি হয়, তখন বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ বরাবর, এই দেখো ওয়াই অক্ষ বরাবর, আর ক্ষুদ্র অক্ষ তখন এক্স অক্ষ বরাবর। তাহলে এই দুটি আকৃতি তোমরা মনে রাখবে। সমীকরণ কিন্তু একই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1।
সুতরাং এটার চেহারা বা শেপ বা আকৃতি যাই বলো, এটা কার উপর নির্ভরশীল? এ এবং বি এর উপর নির্ভরশীল। এজ গ্রেটার দ্যান বি হলে এটার চেহারাটা এরকম হবে, আর এজ লেস দ্যান বি হলে এরকম হবে। ওকে, এখন দেখো এই চিত্রটা ভালো করে খেয়াল করবে। এখানে আমরা উপবৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করেছি, কোনটাকে কি বলে এটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না, এবং সেক্ষেত্রে সূত্রগুলো মুখস্থ করো তোমার জন্য জটিল হবে। এর কোনটাকে কি বলে এই চিত্রের মধ্যে সবকিছু আছে, এটা আগে অবশ্যই ভালো করে দেখে নেবে, নিজে খাতায় আগে এঁকে নেবে, তাহলে তোমার সূত্রগুলো মুখস্থ রাখা অনেক সহজ হয়ে যাবে। অনেক সূত্র আছে যেগুলো কিনা নিজে নিজেই চিত্র থেকেই বের করা যায়, তখন বের করতে পারবে। আচ্ছা, আমরা একটু আগেই বলেছি এটা হলো বৃহৎ অক্ষ আর এটা হলো ক্ষুদ্র অক্ষ এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে। আমরা এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে এখানে আলোচনা করছি। এইচ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে তুমি যদি সবগুলো মুখস্থ রাখতে পারো, এইচ লেস দ্যান বি এর ক্ষেত্রে অটোমেটিক বুঝতে পারবে। তাহলে এটা হলো বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ। এই বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্রকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। তো দেখতেই পাচ্ছ বৃহৎ অক্ষ তো এক্স অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটা মূল বিন্দু, তার মানে কেন্দ্র আসলে মূল বিন্দুতে অবস্থিত। ওকে, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এর শীর্ষ বিন্দু দুটি, একটা হলো এ আর একটা হলো এ প্রাইম, এই দুইটাকে শীর্ষ বিন্দু বলা হয়। উপকেন্দ্র দুইটি দেখো, এ একটা এবং এস প্রাইম একটা, এস একটা এস প্রাইম একটা, তাহলে দুইটি উপকেন্দ্র। আগের চ্যাপ্টারের কিন্তু উপকেন্দ্র একটি ছিল, এখানে উপকেন্দ্র দুইটি। নিয়ামক রেখাও দুইটি, এই একটা নিয়ামক রেখা আর এই পাশে আর একটা নিয়ামক রেখা। এম জেড এন একটা নিয়ামক রেখা, এম প্রাইম জেড প্রাইম এন প্রাইম আর একটা নিয়ামক রেখা। উপকেন্দ্রিক লম্ব, আমরা আগের চ্যাপ্টারেও উপকেন্দ্রিক লম্বের সংজ্ঞা শিখেছি। উপকেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে উপবৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করে। এই দেখো, এই যে কোনো উপকেন্দ্র থেকে যদি তুমি লম্ব অঙ্কন করো, এ একটা আর এ একটা, এই দুটো বিন্দুতে ছেদ করে এল এল প্রাইম। দেখো এল এল প্রাইম, এই এল এল প্রাইম এই দৈর্ঘ্যকে বলা হয় হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর এই রেখাটির তো একটা সমীকরণও আছে, যে কোনো রেখার সমীকরণ আছে, তাহলে এই রেখাটিকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। রেখার নাম হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর এল থেকে এল প্রাইম এই দৈর্ঘ্যকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মনে থাকবে, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর এই বৃহৎ অক্ষের উপর এখানে দেখো যে দুটি এইখানে শীর্ষবিন্দু দেখো, এই এ এবং এ প্রাইম, এই শীর্ষ দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। আমরা দেখো পরে আলোচনা করতেছি। আর বি এবং বি প্রাইম এই দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ওকে, তাহলে অবশ্যই এগুলো মনে রাখবে। দেখো এখানে লিখে দিয়েছি, সি হলো কেন্দ্র, এস এবং এস প্রাইম এই দুইটি হলো উপকেন্দ্র, এ এবং এ প্রাইম এই দুইটিকে বলা হয় শীর্ষবিন্দু। এ এ প্রাইম রেখাংশ, এই যেখান থেকে পর্যন্ত এই রেখাংশ, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ। বি বি প্রাইম রেখাংশ, এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। এল এল প্রাইম এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর এই রেখাটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এম জেড এন এবং এম প্রাইম জেড প্রাইম এন প্রাইম, এম প্রাইম জেড প্রাইম এন প্রাইম, এটা হলো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। ওকে,
এখন আমরা এখানে যা যা লিখে দিলাম এই সবগুলোর সূত্র আমরা আলোচনা করব এখন। আবারও বলছি, মনে রাখবে এই যে চিত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এজ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে, আর এজ লেস দ্যান বি এর ক্ষেত্রে চিত্রটা এরকম হয়ে যাবে। আমরা দেখাচ্ছি পরে। ওকে, তাহলে দেখো এখানে এজ গ্রেটার দ্যান বি এর ক্ষেত্রে এই তো চিত্রটা এরকম। এখন এই ক্ষেত্রে আমরা বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব আবার, এবং এর সূত্রগুলো আমরা নির্ণয় করব। তাহলে কেন্দ্র তোমরা দেখতে পেয়েছো, কেন্দ্র হলো মূল বিন্দুতে, সুতরাং এটা মুখস্থ রাখা কোনো কঠিন ব্যাপার না। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 মূল বিন্দুতে। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র হলো এই একটা এস এবং এস প্রাইম, আগেই আলোচনা করলাম। তাহলে দুটি উপকেন্দ্রের দ্বয়ের স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস এই কমা 0। যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থিত, যার জন্য ওয়াই স্থানাঙ্ক 0। শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষ হলো কোনটা, এ এবং এ প্রাইম। কেন্দ্র থেকে এই দূরত্ব হলো, এখান থেকে এই পর্যন্ত হলো এ, আর এখান থেকে এই দূরত্ব হলো এ। তাহলে এইটা হলো মাইনাস এ কমা 0, আর এটার স্থানাঙ্ক হলো এ কমা 0, যার জন্য এটার স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস এ কমা 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে এই দূরত্বটা, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব নির্ণয়ের সূত্র হলো 2b²/a। আমরা এখানে শুধু সূত্রগুলো লিখে দিলাম। বইয়ের সূত্র নির্ণয় করা আছে, একটু বই তোমরা দেখতে পারো কিভাবে নির্ণয় করছে। বই দেখলেই আশা করি পারবে। ওকে, তারপর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, একটু আগেই বলছি বৃহৎ অক্ষর হলো এ প্রাইম রেখাংশ। তাহলে এটার দৈর্ঘ্য হলো এখান থেকে এ পর্যন্ত, এ থেকে এ প্রাইম পর্যন্ত, এটার দৈর্ঘ্য হলো টোয়াইস এ। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো বি থেকে এই বি প্রাইম পর্যন্ত। মূল বিন্দু থেকে এই দূরত্বটা হলো বি, মূল বিন্দু থেকে এই পাশের এই দূরত্ব বি। তার মানে এইটার স্থানাঙ্ক অ্যাকচুয়ালি 0, বি, আর এটার স্থানাঙ্ক হলো 0, বি। তাহলে এক অর্থে লিখে কি দাঁড়ায়, এটার দৈর্ঘ্য বের করলে কি দাঁড়ায়, দৈর্ঘ্য বের করলে 2b হয়। ওকে, তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর, বৃহৎ অক্ষটা হলো এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষরেখার সমীকরণ তোমরা জানো, এক্স অক্ষরেখার সমীকরণ y সমান 0। ক্ষুদ্র অক্ষটা কোন অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ দেখো y অক্ষ বরাবর, তোমরা জানো y অক্ষরেখার সমীকরণ x = 0। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ, এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখার সমীকরণ হলো, অ্যাকচুয়ালি এটা কার সমান্তরাল, এটা y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখা হলো x সমান সামথিং। তাহলে এখানে x সমান প্লাস মাইনাস a/e। উপকেন্দ্রিক লম্ব রেখাদ্বয়ের সমীকরণ, একটু আগেই বলছি সেটা, এই একটা আর এই একটা, এটা y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে x সমান প্লাস মাইনাস a। দ্বিকক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ জেড থেকে জেড প্রাইম, এই দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত, জেড থেকে জেড প্রাইম, এই দূরত্ব হলো 2a/e। আর ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এস থেকে এস প্রাইম, এই এস থেকে এস প্রাইম, এই দূরত্বটা হলো তোমার 2a। আর উৎকেন্দ্রিকতা নির্ণয়ের একটি সূত্র আছে, আগের চ্যাপ্টারে উৎকেন্দ্রিকতা ছিল 1, ওটা আলাদা কোনো সূত্র ব্যবহার করা লাগে না নির্ণয় করার জন্য। এক্ষেত্রে তো জানো এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে। সেটার মান নির্ণয় করার সূত্র হলো √a² - b² ডিভাইডেড বাই a²। ওকে, অঙ্ক করার আগে অবশ্যই এই সূত্রগুলো তোমাদেরকে দেখতে হবে, মুখস্থ করে নিতে হবে, তাহলে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না আশা করি। এরপর এস লেস দ্যান বি এর ক্ষেত্রে দেখো, তখন চিত্রটা তো এরকম হয়ে যাবে। আমরা আগেই আলোচনা করলাম একবারে প্রথমে।
এক্ষেত্রে সূত্রগুলো কি হবে? কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, কেন্দ্র তো মূল বিন্দুতে, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। এবার উপকেন্দ্র দুটি কোথায় অবস্থিত? উপকেন্দ্র হলো y অক্ষের উপর অবস্থিত। তোমরা জানো y অক্ষের উপর যে কোনো বিন্দুর x স্থানাঙ্ক 0, যার জন্য এর স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস b। শীর্ষ দ্বয়ের স্থানাঙ্ক, এক্ষেত্রে শীর্ষ হলো একটা b আর একটা b প্রাইম। দেখো এটা y অক্ষের উপর অবস্থিত, যার ফলে x স্থানাঙ্ক 0। এখান থেকে এই পর্যন্ত হলো b, আর এখান থেকে এই পর্যন্ত b, কিন্তু এটার স্থানাঙ্ক কি হবে? 0, b, আর এটার স্থানাঙ্ক হবে 0, মাইনাস b। এক অর্থে লিখলে কি দাঁড়ায়? 0, প্লাস মাইনাস b। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র 2b²/a। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এই এখান থেকে এই পর্যন্ত b প্রাইম, এটাকে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলে। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2b। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো এই a থেকে a প্রাইম পর্যন্ত হলো ক্ষুদ্র অক্ষ, এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো 2a। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর? বৃহৎ অক্ষ হলো, দেখো বৃহৎ অক্ষ হলো y অক্ষ বরাবর এক্ষেত্রে। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ, y অক্ষরেখার সমীকরণ তোমরা জানো, x সমান 0। ক্ষুদ্র অক্ষটা হলো x অক্ষ বরাবর, x অক্ষরেখার সমীকরণ কত তোমরা অবশ্যই জানো, সেটা হলো y সমান 0। দ্বিকক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। এবার দ্বিকক্ষ বা নিয়ামক রেখা কার সমান্তরাল? এটা হলো x অক্ষের সমান্তরাল। এই যে এখানে একটা আর এখানে আর একটা x অক্ষের সমান্তরাল রেখা, y সমান প্লাস মাইনাস b/e। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটাও তো x অক্ষের সমান্তরাল রেখা, এখানে একটা এখানে আর একটা, y সমান প্লাস মাইনাস b। দ্বিকক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ z প্রাইম হলো 2b/e। ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ s প্রাইম, এটা হলো 2be। আর এক্ষেত্রে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র হলো E সমান √b² - a²/b²। ওকে, এক্ষেত্রেও এর মান অবশ্যই তুমি ক্যালকুলেশন করলে 0 থেকে 1 এর মধ্যেই পাবে। তোমার কোনো কারণে যদি এর মান দেখো 0 থেকে 1 এর মধ্যে নাই, বড় বা এর চেয়ে ছোট, তাহলে বুঝতে হবে তোমার সূত্র প্রয়োগে কোনো জায়গায় ভুল আছে, অথবা a আর b এর মান ভুল আছে। ওকে, তাহলে এই দুইটা h> b এবং h<b এর ক্ষেত্রে যে সূত্রগুলো, এটা অবশ্যই মুখস্থ করে নিবে আগে, তাহলে দেখবে তোমাদের অঙ্ক করতে সমস্যা হবে না। এখন আমরা একটা অঙ্ক করাবো। অঙ্ক করানোর আগে আমরা আরেকটু জিনিস আলোচনা করি। উপবৃত্তের বিশেষ অবস্থা। জাস্ট দেখো, যদি কেন্দ্র শিফট করে আমরা অন্য কোনো বিন্দুতে নিয়ে যাই, আগে যে দুইটা অবস্থা নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে উভয় ক্ষেত্রে কেন্দ্র ছিল মূল বিন্দুতে। এই এখানে কেন্দ্র মূল বিন্দু, কেন্দ্র ছিল মূল বিন্দুতে। এবার আমরা কেন্দ্রটা যদি শিফট করে মূল বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে নিয়ে যাই, ধরো h, k বিন্দুতে নিয়ে গেলাম, তখন লক্ষ্য করো, তখন কিন্তু বৃহৎ অক্ষ এইটা, মনে রাখবে বৃহৎ অক্ষের উপর শীর্ষবিন্দু থাকে, উপকেন্দ্র থাকে। উপকেন্দ্র শীর্ষবিন্দু কেন্দ্র দিয়ে যে রেখাটি যায় সেটাই হলো বৃহৎ অক্ষ। তাহলে দেখতে পেয়েছো এই বৃহৎ অক্ষ কার সমান্তরাল? বৃহৎ অক্ষটা কিন্তু x অক্ষের সমান্তরাল। ওকে, আর h যদি b হয়, তখন দেখো কেন্দ্র শিফট করে আমরা এখানে নিয়ে গেলাম, তখন দেখো এই দেখো কেন্দ্র উপকেন্দ্র এটা, তখন বৃহৎ অক্ষটা কার সমান্তরাল? তখন কিন্তু বৃহৎ অক্ষ y অক্ষের সমান্তরাল। তাহলে সমীকরণ একটাই থাকছে। সমীকরণ কি হবে বলো? কেন্দ্র যদি শিফট করে x, k বিন্দুতে নিয়ে যাই, তখন কেন্দ্র হলো sk, আর সমীকরণটা দাঁড়াচ্ছে x - h এর হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y - k এর হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল 1। এটা হলো সমীকরণ। কিন্তু চেহারা চেঞ্জ হবে কার ভিত্তিতে? a এবং b এর উপর নির্ভরশীল, a এবং b এর ভিত্তিতে। h> b হলে বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল, দেখতে পেয়েছো। h <b হলে বৃহৎ অক্ষটা y অক্ষের
সমান্তরাল, এটা হলো বৃহৎ। ওকে, তাহলে আমরা কেন্দ্র যদি শিফট করে নিয়ে যাই তাহলে সমীকরণের চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেল এবং বৃহৎ অক্ষ শিফট হয়ে অন্য জায়গায় চলে গেল। এবার আমরা অঙ্ক করব 6.2 এর 5-3 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। এই নিয়মে বইয়ে অনেক অঙ্ক আছে। এই অঙ্কটা যেটা আলোচনা করব সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো এবং বইয়ে উদাহরণে তো অঙ্ক করা আছে, সেই উদাহরণ যদি দেখো তাহলে আশা করি অনুশীলনের ভিতরে অন্যান্য যে অঙ্ক আছে তোমরা করতে পারবে। তাহলে এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমরা এখানে চেষ্টা করব আমরা চিত্রে যে যে জিনিস নিয়ে আলোচনা করছি সবকিছু নির্ণয় করার। কি কি দেখো এখানে নির্ণয় করব আমরা কেন্দ্র নির্ণয় করব এই উপবৃত্তটির, উৎকেন্দ্রিকতা নির্ণয় করব, উপকেন্দ্রদ্বয় নির্ণয় করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করব, বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করব, নিয়ামক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করব, অক্ষরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করব। অক্ষরেখাদ্বয় বলতে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষই বোঝায়। অক্ষরেখাদ্বয়ের সমীকরণও আমরা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, এখানে মনে রাখবে অক্ষরেখা বলতে আসলে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষই বোঝায়। হ্যাঁ, এটা আলাদাভাবে এখানে না লিখে আমরা এখানেও লিখতে পারতাম বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ। অক্ষ রেখাদ্বয়ের সমীকরণ বলতে এখানে তোমার বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণকে আমরা বুঝিয়েছি। হ্যাঁ, মনে থাকবে? এখানে না লিখে আমরা এখানে একসঙ্গে লিখতে পারতাম বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ঠিক আছে? বৃহৎ অক্ষের সমীকরণ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ, এখানে এটা না লিখে বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণটা লিখে নাও, তাহলে ভালো হয়। কি হবে? বৃহৎ অক্ষের সমীকরণ এবং ক্ষুদ্র অক্ষের সমীকরণ নির্ণয় করব। ওকে, দেখো আমরা প্রদত্ত সমীকরণ হলো 4x² + 4y² - 16x + 10y + 1 = 0। এটাকে আমরা একটু সাজাই। 4x² - 16x + 5y² + 10y = -1। 4x² এর পরিবর্তে লিখলাম 2x এর হোল স্কয়ার মাইনাস 16x কে এইভাবে সাজালাম 2 × 2x × 4, একটা 4² নিয়ে আসলাম। 5y² এর পরিবর্তে লিখলাম √5y এর হোল স্কয়ার। 10y কে এইভাবে লেখা যায়, দেখো 2 × √5y × √5 প্লাস √5 হোল স্কয়ার লিখলাম। তাহলে লেফট সাইডে বেশি লিখলাম আমরা 16 আর 5, রাইট সাইডেও সেটা লিখে ব্যালেন্স করলাম। এখন দেখো এটার পরিবর্তে লেখা যায় 2x - 4 এর হোল স্কয়ার, এটার পরিবর্তে লেখা যায় √5y + √5 এর হোল স্কয়ার ইকুয়াল 20। এখন দেখো আমরা উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করলাম। তারপর এখানে দেখো এখান থেকে আমরা ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা 2 কমন নিয়ে সেই 2 কে বাইরে নিয়ে আসলে 4 হয়। তাহলে 4 × x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 20 প্লাস এখানেও ব্র্যাকেটের মধ্যে থেকে যদি আমরা √5 কমন নিয়ে সেটা বাইরে নিয়ে আসি তাহলে এটা 5 হয়। তাহলে 5 × y + 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 20 = 1। এই লাইনটাকে এইভাবে লেখা যায় x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 প্লাস y + 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 = 1। আমরা 5 কে √5 এর হোল স্কয়ার আর 4 কে 2² লিখলাম। এখন এই 1 নং উপবৃত্তকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করি। আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে এখানে দেখো আমরা এখানে ক্যাপিটাল X ক্যাপিটাল Y ব্যবহার করলাম। এটা আগের চ্যাপ্টারেও আলোচনা করেছি যে এখানে যদি স্মল xy ব্যবহার করতাম তাহলে অঙ্কের ভিতরে যে স্মল xy আছে তার সাথে ঝামেলা হয়ে যেত, তুলনা করতে পারতাম না, যার জন্য এখানে ক্যাপিটাল XY ব্যবহার করলাম।
এর সাথে তুলনা করে পাই ক্যাপিটাল এক্স সমান এক্স মাইনাস টু, ক্যাপিটাল ওয়াই সমান ওয়াই প্লাস ওয়ান, এ ইকুয়াল √5, বি ইকুয়াল 2। ওকে, তাহলে √5 তো 2 এর চেয়ে বড়, 2 পয়েন্ট সামথিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি a is greater than b। তাহলে a is greater than b হলে আমরা কোন কোন সূত্র ব্যবহার করব বলো? a is greater than b এর ক্ষেত্রে কোন কোন সূত্র লিখে দিয়েছিলাম, আমরা কোন সূত্রগুলো ব্যবহার করব? a is greater than b এর ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো আলোচনা করব এখানে। ওকে, এখানে যে সূত্রগুলো, সেই সূত্র দ্বারা আমরা অঙ্ক করব। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে দেখো কেন্দ্র, কেন্দ্র ওখানে লেখা আছে, সূত্র হলো কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, অর্থাৎ ক্যাপিটাল এক্স সমান 0, ক্যাপিটাল এক্স মানে এক্স মাইনাস 2 সমান 0, দ্যাট ইজ এক্স সমান 2, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল 0, ক্যাপিটাল ওয়াই মানে ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, দ্যাট ইজ ওয়াই সমান -1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 2, -1। উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র হলো স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। a এবং b এর মান বসাও, ক্যালকুলেশন করলে 1/√5 হয়। দেখো এটা 0 থেকে 1 এর মধ্যেই আছে, তাহলে ক্যালকুলেশন সঠিক আছে। উপকেন্দ্র দ্বয়, উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক হলো +-a, 0। তার মানে x এর মান, ক্যাপিটাল x এর মান হলো +-a, আর ক্যাপিটাল y এর মান হলো 0। ক্যাপিটাল x মানে হলো x মাইনাস 2 সমান +-a তো √5, আর e মানে এই মাত্র বের করলাম 1/√5। এখান থেকে x এর মান বের করলাম, x এর মান 3,1 হয়। আর y এর, ক্যাপিটাল y এর পরিবর্তে y প্লাস 1 বসাও, তাহলে আমরা y এর মান 5 -1। তাহলে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক দ্বারা একটা হলো 3, -1, আর একটা হলো 1, -1। তাহলে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক 3, -1, আর একটা 1, -1। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো 2b²/a। জাস্ট মান বসাও, 2 × b এর মান তো 2 বসাও, a এর মান √5, 8/√5 একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল ক্যাপিটাল x সমান +-a, ক্যাপিটাল x এর মান বসাও, ক্যাপিটাল x মানে হলো x - 2 ইকুয়াল +-a তো √5, আর e এর মান 1/√5। এটা ক্যালকুলেশন করলে দেখো x - 2 সমান +-1 হয়, 1 কে লেফট সাইডে নিয়ে আসলে দুইটি সমীকরণ পাই আমরা। x - 3 = 0 একটা সমীকরণ, x - 1 = 0 আর একটি সমীকরণ। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, দেখো সূত্র লেখা আছে 2a, জাস্ট a এর মান বসাও, তাহলে 2√5 এত একক। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, জাস্ট b এর মান বসাও, ওকে, এটা 4 একক হয়। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ সূত্র x সমান +-a/e, x মানে হলো x - 2 সমান +-a, আর e এর মান বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো কি দাঁড়ায়, x - 2 = +-5 হয়। এটা +-5 কে লেফট সাইডে নিয়ে আসলে আমরা দুইটি সমীকরণ পাই, একটা হলো x - 7 = 0, আর একটা x + 3 = 0। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর? বৃহৎ অক্ষ হলো কোন অক্ষ বরাবর? বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর। x অক্ষরেখার সমীকরণ কত? y সমান 0, তার মানে y মানে হলো y + 1 = 0, ক্যাপিটাল Y সমান 0, এটার মান বসাও। ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষটা কোন অক্ষ বরাবর? ক্ষুদ্র অক্ষ ছিল y অক্ষ বরাবর। y অক্ষরেখার সমীকরণ হলো x = 0। এখানে ক্যাপিটাল X ব্যবহার করছি, ক্যাপিটাল X এর মান হলো x - 2 = 0। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই লেকচারটা ভালো করে দেখবে,
আবারও বলছি, আগে অবশ্যই সূত্রগুলো ভালো করে দেখবে, বিশেষ করে চিত্রগুলো ভালো করে লক্ষ্য করবে, তারপর অঙ্ক করবে। আমরা নেক্সট ক্লাসে এই নিয়মের আরো অঙ্ক করব। এখন যেটা করালাম এইটা দেখবে এবং এই নিয়মের উদাহরণে করা আছে সেই অঙ্ক দেখবে, দেখে এই নিয়মের অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করো। আমরা পরবর্তীতে আরো ভিন্ন ভিন্ন নিয়মের যে অঙ্ক আছে সেগুলো অবশ্যই করাবো। ওকে, তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।